সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আলোচনাধর্মী অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সাথে আছি আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা শুরুতেই তাদের সঙ্গে একটু পরিচিত হব। আমার ঠিক বামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা, এবং তারপর রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, আমাদের সকলের পরিচিত আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি একটু প্রথমে আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে শুরুর প্রশ্নটা করতে চাই। সেটি হচ্ছে যে আজকে বেশ কয়েকটি ঘটনাবহুল একটি দিন বলা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর বাইরে আপনি নিশ্চয়ই জানেন যে যারা ডিপ্লোমা কৃষিবিদ আছে তারা আন্দোলন করছে, এছাড়া বিভিন্ন জায়গায় আন্দোলন আছে। সবচেয়ে বড় সেটি হচ্ছে যে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে আজকে ঢাকা ইউনিভার্সিটিতেও মিছিল হয়েছে এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতেও মিছিল হয়েছে, এবং সেখানে শিক্ষার্থীরা আসলে দুই ধরনের দাবি করেছে। একটি হচ্ছে প্রশাসনের অবহেলার কথা বলছে, আরেকটি আজকেও বলা হয়েছে ছাত্রদল বিএনপির পক্ষ থেকে, এর আগেও আমরা শুনেছি যে এই ঘটনার জন্য আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো একই সঙ্গে একটি কথা আছে যে এটি ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি শব্দটা তারা বলছেন না, কিন্তু যে স্পিড দিয়ে আপনারা আন্দোলন শুরু হয় বা আপনাদের এই রাজনৈতিক দল হয় সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা কয়েকজন আছেন, বনানীর নেতারা আছেন। তো এরকম একটি অভিযোগও আছে, আসলে ঘটনাটা কি এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ কতটুকু সত্য? ধন্যবাদ। দেখেন যে হচ্ছে সবকিছু মিলিয়ে যে অভিযোগটা বারবার দেওয়া হচ্ছে, ছাত্রদল নিজেরাই জানতো না যে হচ্ছে ছাত্রদলের কর্মী, অন্য কেউ তো জানার কথা পরে। এবং হচ্ছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যে পারভেজ নিহত হয়েছেন তাকে দেখা গিয়েছে, কিন্তু ছাত্রদলের প্রোগ্রামেও দেখা গিয়েছে, ছবি আছে। আর পাশাপাশি হচ্ছে এর বাইরে যেভাবে হত্যাকাণ্ডটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে, এতে করে মূলত হচ্ছে পারভেজ হত্যাকাণ্ডের বিচারকে মূলত অবদমিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। কোনো ইস্যু না পেয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা। পারভেজ হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরে ছাত্রদল বুঝতে পেরেছে যে হচ্ছে আরাফাত শৈশবের ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝতে পেরেছে যে হচ্ছে উনি ছাত্রদলের কর্মী। এর আগে তারা জানতো না, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ট্যাগ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সিসিটিভি ফুটেজ থাকার কারণে তারা ব্যর্থ হয়েছে। যারা আক্রমণ করেছে তাদের সরাসরি সিসিটিভি ফুটেজ আছে, সেখান থেকে দেখে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং ত্বরিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে থেকে কেউ তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন গ্রেফতার হয়েছে নাকি বৈষম্য বিরোধীর কেউ না, এবং হচ্ছে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে থেকেও কেউ বৈষম্য বিরোধী না। তো সেই ক্ষেত্রে আপনার বৈষম্য বিরোধীকে মূলত হচ্ছে একটা আপনার নিজেদের দোষ ঢাকার জন্য অনেক ক্ষেত্রে যে বৈষম্য বিরোধীও এই ধরনের রাজনীতি করে, এই ধরনের অবস্থা আছে, এটা বোঝানোর জন্য মূলত হচ্ছে এই একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে, পুরোপুরি প্রপাগান্ডা। এটাকে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে হচ্ছে সিসিটিভি ফুটেজ তো আপনাদের কাছে আছে, সেখানে কি বৈষম্য বিরোধীর কেউ আক্রমণে অংশগ্রহণ করেছে এরকম কোনো ঘটনাটা কি ছিল আসলে? ঘটনাটি আমরা যতটুকু জেনেছি যে হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির দুইটা মেয়েকে পারভেজ যাওয়ার সময় বলেছে, টিচ করেছে, সেই ক্ষেত্রে তার ছেলে বন্ধুরা গিয়ে তার উপর আক্রমণ করেছে। তো এইরকম একটা অরাজনৈতিক বিষয়, যেটাকে মানে হচ্ছে তুচ্ছ একটা ঘটনা কেন্দ্রিক একটা, সেই ক্ষেত্রে নিহত হয়েছে, এটা বিচারের জন্য আমরা সবাই কথা বলেছি, আমরা বিবৃতি দিয়েছি, ছাত্র সংসদ নিজেরা বিবৃতি দিয়েছে, প্রোগ্রাম করেছে বিভিন্ন জায়গায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও প্রোগ্রাম করেছে পারভেজ হত্যাকাণ্ডের বিচারের জন্য। কিন্তু সেই জায়গায় বৈষম্য বিরোধীকে জড়ানো কোনো তথ্য প্রমাণ ছাড়া এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত, এতে করে হচ্ছে পারভেজ হত্যাকাণ্ডের বিচারকেই মূলত দীর্ঘায়িত করা হবে, পারভেজ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারটা হবে না, এই ধরনের যদি রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়। আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব আছে বর্তমানে, তারা আপনার ইয়ের সাথে যোগাযোগ করেছে, পারভেজের পরিবারের সাথে কথা বলেছে, পারভেজের সহপাঠীদের সাথে কথা বলেছে, সকলের সাথে কথা বলেছে, তারা কেউই তাকে ছাত্রদল কর্মী হিসেবে, তার পরিবারও বলে নাই যে ছাত্রদলের কর্মী, বা অন্য কেউ বলে নাই যে ছাত্রদলের কর্মী, আমাদের যারা যোগাযোগ করেছে তাদের কাছে। এবং হচ্ছে আমাদের কেউ অংশগ্রহণ করেছে সেটা পারভেজের পরিবারও দাবি করেনি। শুধু এই দাবিটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিজেদের প্রতিপক্ষ ভাবে সেখান থেকে বসে, যে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বুঝে না, রাজনীতিতে শুধু ছাত্রদল বুঝে আর কেউ বুঝে না, এরকম কথাবার্তা যারা বলে, তারা
মূলত এই ধরনের অপরাজনীতি করে এবং এই অপরাজনীতিটাকে তারা নিজেদের রাজনীতি হিসেবে তুলে ধরার চেষ্টা করে আর কি। আচ্ছা, এই পর্বে আপনার কাছে সবশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সেই আপনার নির্বাচনী এলাকা বলি বা আপনার নিজের জন্মস্থান বলি হাতিয়া, সেখান থেকে শুরু করে রাজধানী ঢাকা, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিএনপির সাথে আমরা টকশোতেও দেখি, সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সৌন্দর্যও বলা যায়, যে রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের বিপরীত বা অবস্থান থাকবে, সেই জায়গা থেকে আপনারা তর্ক বিতর্ক করেন, অনেক সময় দেখা যাচ্ছে ভিন্ন মত পোষণ করা হয়, অনেক সময় উত্তেজনাও সৃষ্টি হয়, সেটিকে খারাপভাবে দেখা হয় না। কিন্তু এই যে মারামারি পর্যায়ে এবং মৃত্যু পর্যায়ে পর্যন্ত চলে যায় এবং আপনি একদিনেই আপনি দুইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছেন হাতিয়ায়, এর আগেও আমরা শুনেছি দেশের বিভিন্ন জায়গায়। বিএনপির সাথে কি আপনাদের এরকম একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হওয়ার কারণটা কি মনে হয় আপনার কাছে? আপনি আপনার নিজের কথার মধ্যে এটা উত্তর আছে, আপনি বলেছেন আমরা অ্যাটাকের সম্মুখীন হয়েছি, না, এটা আপনার জায়গাতে, আবার কোনো জায়গায় হয়তো তারাও হচ্ছে। তো সুতরাং আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, এটা সংঘর্ষ বলবো না, একপাক্ষিক আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, আমরা অ্যাটাকের সম্মুখীন হচ্ছে, আমরা ধৈর্য সহকারে তা মোকাবেলা করছি। আমরা বিষয়টাকে বিএনপির উচ্চ পর্যায়ে জানাই, কিন্তু ওনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেন না, বিভিন্ন ক্ষেত্রে কেন ব্যবস্থা নেন না আমি জানি না। আমার সেই ক্ষেত্রে ওনারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেননি। আমি বলেছি যে হচ্ছে আমি মামলা দিব না, আপনারাই মামলা দেন, আপনারা সিসিটিভি ফুটেজ দেখে দেখে কারা কারা আক্রমণ করেছে, আপনাদের দলীয় নেতাকর্মীর পাশাপাশি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের স্লোগান দিয়ে, যে আসলে স্লোগান দিয়ে আমার উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধেও আপনারা মামলা দেন, কিন্তু ওনাদের পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি আশা করছিলাম যে এই ক্ষেত্রে অন্তত রাজনৈতিক শিষ্টাচার দেখানোর জন্য, একটা রাজনৈতিক সৌন্দর্যের জন্য ওনারা এই উদ্যোগটা নেবেন। তো এই সকল ক্ষেত্রে সারা দেশেরই বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটছে। আর আজকে বিষয়টা হচ্ছে গত কয়েকদিন যাবত আমি যেটাকে বৈষম্যবিরোধীর উপর ফ্রেমিং করে যে হচ্ছে হত্যাকাণ্ডের দায় চাপানোর যে চেষ্টাটা, আমি গতকালকে দেখলাম যে হচ্ছে জুলাই শুধুমাত্র অভ্যন্তরীণ কোন দলে 17 জন নিহত হয়েছে তাদের, এবং হচ্ছে জামাতের সাথে কোন দলে একজন। প্রত্যেকটা জায়গায় এই যে এই নিজেদের যেই আভ্যন্তরীণ যে নির্মমতা, আভ্যন্তরীণ নিজেদের যে হত্যাকাণ্ডের ঘটনাগুলা, নিজেরা দ্বন্দ্বে, এগুলাকে মূলত ধামাচাপা দেওয়ার জন্যই মূলত হচ্ছে আপনার অন্যদের উপর দোষ দেওয়ার ফ্রেমিংটা করা হচ্ছে। কেন ওনারা শুধুমাত্র পারভেজরে নিয়ে এত কথা হচ্ছে, কেন যে 17 জন আরো তাদের নেতাকর্মী নিহত হয়েছে গত এই জুলাই মাসটা, সরি মার্চ মাসটাতে, এই মার্চ মাসে যে 17 জন নেতাকর্মী তাদের অভ্যন্তরীণ কোন দল হত্যাকাণ্ড হচ্ছে, তাদের বিচারের জন্য কেন হচ্ছে মিছিল হচ্ছে না, কেন হচ্ছে সেটার জন্য প্রোগ্রাম হচ্ছে। আমি একটু বকুল ভাই, আপনার কাছে যে প্রসঙ্গটা আমি আব্দুল হান্নান মাসুদের কাছে জিজ্ঞেস করছিলাম, সেই প্রসঙ্গটাকে একটু অন্যভাবে একটু আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে যে আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি, তার সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্ব থাকবে যখন তারা পলিটিক্যাল পার্টি হিসেবে তৈরি হয়েছে, কিন্তু একটু সংঘাতের দিক ডে বাই ডে বেশি করে যাচ্ছে, কি এরকম মনে হয়? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ব্যবধান থাকবে, কারণ সব রাজনৈতিক দল যদি একই আদর্শে, একই ডায়াসে, একই আদর্শ নিয়ে কথা বলে, দেন দেয়ার উইল বি নো ডিফারেন্স ইন বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস। আর জনগণ যারা রাজনৈতিক দলকে বিচার বিশ্লেষণ করবে, সেটা তখন আর করতে পারে না যদি মনোটোনাস হয়ে যায় সব কিছু। কাজে রাজনৈতিক বক্তব্যের একটা সংঘাত থাকবে। সেই সংঘাত একেবারে ব্যক্তি পর্যায়ে না চলে যাওয়াটাই হলো একটা জাতির জন্য সবচেয়ে উত্তম। বাট আমাদের রাজনীতিতে আমরা যা দেখি যে আসলে আমাদের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা কাজ করে। যেমন পারভেজ হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেছেন, আমি মাসুদ সাহেবের কথাগুলি শুনলাম। ওনার বক্তব্য একটা হলো প্রথম উদ্দেশ্য প্রণোদিত, যা ছাত্রদল যেটা বোধ করতেছে এটা উদ্দেশ্য প্রণোদিত, সে ব্লেম গেম। অপরাজনীতি করতেছে ছাত্রদল, ঠিক না? এটা আরেকটা ব্লেম গেম। অ্যাটাক করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে, ওনাকে করেছে, যেটা আমি শুনলাম করেছেন। আওয়ামী লীগের কর্মীরা বিএনপি ব্যানারে বা জিয়া রহমানের নাম নিয়ে তাদেরকে স্লোগান দিয়ে প্রতিহত করে, অনেকগুলি ব্লেম এখানে দেওয়া হয়েছে। আসলে দেখেন, এই যে পারভেজ, যেই রাজনৈতিক দলই সে বিলং করুক না কেন, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, সে একজন মানুষ, সে একজন মানুষ, এই দেশের একটা সম্পদ। তাকে যেই গ্রাউন্ডে হত্যা করা হয়েছে, আমি জানি না সেই টিচিংয়ের সাথে জড়িত ছিল কিনা। মিডিয়াতে অনেক কিছু আসতেছে, পক্ষে বিপক্ষে আসতেছে। ছাত্রদলের স্টেটমেন্টও শুনেছি, আমি তো নিজে আর দেখিনি। থাকলেও বিচার বহির্ভূত হত্যা তো আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করি না।
একজন ছাত্রকে এইভাবে পিটিয়ে একটা ইউনিভার্সিটি এত বড় একটা বিপ্লব দেশে হয়ে যাওয়ার পর মাত্র 8 মাসের ভিতরে ছাত্ররা পিটিয়ে হত্যা করতে পারে, এটা ভাবতেই গা শিহরিয়া ওঠে। তখনই মনে হয় যে আমরা বোধহয় উই আর নট গোয়িং ফরওয়ার্ড, উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। সিভিলাইজেশন আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছে। সেটা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য না হওয়াটি কাম্য ছিল আমার কাছে পার্সোনালি। এখন সিসিটিভি ফুটেজ আছে, এভরিথিং দেয়ার ইজ। এত টাইমও লাগার কথা না প্রশাসনের। সেটা বের করে যারা 3 জন গ্রেফতার হয়েছে, পার্টিকুলারলি যারা হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে ধরে এটা একটা একেবারে এক্সেম্পটরি একটা পানিশমেন্ট হওয়া উচিত, যাতে আর ভবিষ্যতে কেউ এটা না করতে পারে। সেখানে ছাত্র দলকে ব্লেম করা হলো, আপনি কি বললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি না করে থাকে ওইটারও স্কোপ পাওয়া উচিত না আমি মনে করি। উই শুড গো থ্রু দ্য প্রপার ডকুমেন্টস, ঠিক না? দেয়ার ইজ সিসিটিভি ফুটেজ, ওইটা দেখি এতদিনে ওইটাকে প্রশাসন ক্লিয়ার করা উচিত ছিল, ওই রাত্রে বা ডে আফটার দ্য নাইট বা আফটার দ্য ডে এটাকে ক্লিয়ার করা উচিত ছিল। যেগুলি হচ্ছে পাল্টাপাল্টি বলতে এগুলি আর নট ওয়েলকামিং। আর যেটা আপনি বলছেন যে সংঘাত ভাব, এখানে দেখেন একটা রাজনৈতিক সংকটের ভিতরে আমরা কিন্তু পড়ে গেছি রিগার্ডিং দ্য ইলেকশন ইস্যুজ। সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র বা কিছু রাজনৈতিক দল তাদের কাছ থেকে যে বক্তব্য আসতেছে, সেখানে আমরা নির্বাচনের পক্ষে পজিটিভ স্পিচ পাওয়া যাচ্ছে না। সংস্কারের কথা বলতেছে, আমরা কিন্তু কেউ সংস্কারের বিরোধী না। আচ্ছা বকুল ভাই, এই সংস্কার এবং নির্বাচনে যদি ইস্যুতে একটু পরে আসি, এই ইস্যুটা আপনার কাছে একটু শেষ করতে চাই, একটু সাথে একটা টেনে, যদি আপনি অন্যভাবে না নেন। সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি মোনাজাত ভাইরাল হয়েছে, এবং সেই মোনাজাতে আপনি বলছেন যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে জামাতকে নিয়ে নয়, বিএনপিকে নিয়ে নয়, বা এনসিপিকে নিয়ে নয়, এটা আপনি বলেন নাই, কিন্তু আপনি হাইলাইটটা করছেন আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ সহ অন্যকে থাকতে। এখানে জামাত কিংবা এনসিপি নাম না বলে আপনি আওয়ামী লীগকে কেন বলছেন? অ্যাকচুয়ালি দ্য স্পিচ ওয়াজ নট লাইক দ্যাট। আমি কিন্তু একটু ক্লিয়ার ফেস দ্য পিপল এটা বলেছি আমি। আচ্ছা, একটু ক্লিয়ার করবেন। এখানে বক্তব্যটা হলো যে আমরা তো দেশটাকে গড়তে চাই, নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। সেইখানে যারা আওয়ামী লীগ করেছে, ধরেন আমরা যখন একটু বলতে হবে তাহলে, যেহেতু আপনার প্রসঙ্গটা এনেছেন, 71 আমরা যখন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমাদের কিন্তু দেশের বিরুদ্ধে একটা পক্ষ ছিল। আমি তিক্ততা সৃষ্টি করতে চাই না, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম অফ এনি অর্গানাইজেশন অর এনি পলিটিক্যাল পার্টি হিয়ার ফর দ্য সেক অফ মাই আর্গুমেন্ট। আই ডোন্ট লাইক দ্যাট। এটুক শুধু বলবো, দেয়ার ওয়াজ এ অপোনেন্ট গ্রুপ ইন দ্য কান্ট্রি হু অপোজড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য নেশন, যেটা মারাত্মক অফেন্স। আমরা কিন্তু তাদেরকে মেরে ফেলিনি স্বাধীনতার পরে, মেরে ফেলিনি কিন্তু আমরা। তাদের মধ্যে যারা অপরাধী না তাদেরকে আমরা নিয়ে কাজ করেছি। নট অনলি দ্যাট, ইভেন ইমিডিয়েটলি আফটার দ্য লিবারেশন, যে ভুট্টো বলেছিল যে বাংলাকে কসাইখানা বানিয়ে দেওয়া হবে, সেই ভুট্টো তিনি ক্ষমা চেয়েছেন, আসছেন। দ্যাট ইজ দ্য পলিটিক্যাল কার্টেসি অ্যান্ড সিস্টেম। যে বক্তব্যটা আমি দিয়েছি যে আমাদের এই দেশটাকে গড়তে হবে, 53 বছরে আমরা মুক্তিযুদ্ধের, আমার বক্তব্যটা যেটা ছিল মুক্তিযুদ্ধের যেই চেতনার উপরে, যেই আশা নিয়ে আমরা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, টু এলিমিনেট দ্য ইনইকুয়ালিটিজ ইন দ্য পিপল, অ্যামাং দ্য পিপল, সেটা আমরা ব্যর্থ হয়েছি। আমরা এই বিপ্লবের পরে এখন সকল রাজনৈতিক দলের, আওয়ামী লীগেরও যারা মানে অপরাধী না, ফেসিজমের একেবারে কট্টর দোষর যারা না, এইরকম লোক আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট ওয়াজ দ্যাট, যে আমরা একটা ঐক্যবদ্ধভাবে জাতিটাকে গঠন করবো, এটি ক্লিয়ার। কিন্তু মানে আমি যে জন্য টেনেছি, আপনি হয়তো আবার একটু বলি, সেটা হচ্ছে কি, আমি কিন্তু আপনার ওই মোনাজাতটা শুনেই বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু যারা আপনার বিপরীত রাজনীতি করে তাদের কাছে এই জিনিসগুলো আরো গাত্রদাহের কারণ হয় কিনা। যেমন আব্দুল হান্নান মাসুদ যখন অ্যাটাক বলে, কিংবা সে যখন বলে যে বিএনপিকে দোষারোপ করে এই যে ব্লেম গেমগুলো করে, তাদের এইগুলোকে আরো মানে আপনার কাছে মনে হয় না যে এগুলো আরো মানে অনেক সময় প্রশমিত হয়, এই সমস্ত এই ধরনের কথাগুলো ভুল ব্যাখ্যা করে নেয় তারা? ভুল ব্যাখ্যা তো মিডিয়া করে দিয়েছে, এটা একটা লাইনে। মানে আমি মনে করি প্রত্যেক পলিটিশিয়ানের, বিজ্ঞজনদের কারো বক্তব্য নিয়ে হাইলাইট করার আগে জেনে নেওয়া উচিত। না, ওই জন্য মিডিয়া আমাকে প্রশ্ন করে না, জেনে নেয় না, জেনে নিলে এরকম হয় না, অপব্যাখ্যা হয় না। অল্প একটু ছোট অংশ কেটে দিয়েছে, যে কারণে অপব্যাখ্যা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আজকের দিনের উল্লেখযোগ্য বেশ কিছু সংবাদের ভিতরে আমি একটা জিনিস বলছিলাম যে আজকে অ্যাগ্রি ব্লকেট, মানে যারা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী, তারা এটা তৈরি করেছে, এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার এটার কাউন্টারে এসে তারাও একটা বিক্ষোভ প্রদর্শন করেছে। এর বাইরে আমরা রাজধানীতে দেখেছি যে অটো
রিক্সা বলি বা যেগুলো ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো সারা রাজধানীতে এখন দাপিয়ে বেড়াচ্ছে, তারাও আন্দোলন করছে। আন্দোলন আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমরা এই আন্দোলন গত কয়েক মাস বেশ দেখেছি, কিন্তু এখনও কেন এটি কমছে না? এবং আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়েও কাজ করেন, যেহেতু আপনি বিভিন্ন কমিটি, পেশাজীবী গ্রুপ যারা আছে, শ্রমিক যারা আছে, এদেরকে নিয়েও কাজ করেন, তো আপনারা দলীয়ভাবে যেহেতু আপনারা ফুল ফেজে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যাচ্ছেন, এগুলো কি আপনাদের মাথায় আছে? এগুলো কেন হচ্ছে, কেন রাজধানী ঠান্ডা হচ্ছে না? দেখেন যে হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা হয়েছে। আমি আপনাকে কিছু এক্সাম্পল দিতে গেলে হচ্ছে আপনার কৃষি ডিপ্লোমা আছে, কৃষি স্নাতকও আছে, এবং তাদের কাজের ক্ষেত্রটা কিন্তু আপনি আলাদা করে দেন নাই। কে কি পরিচয় দিবে সেটাও আলাদা করে দেন নাই। এটা প্রায় অনেক বছর ধরে আপনি এই ধরনের একটা সংঘাত পরিস্থিতি তৈরি করে রেখেছেন। আপনি ডাক্তারদের ক্ষেত্রে MBBS আছে, BDS আছে, আর পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের আরো কিছু হোমিওপ্যাথের আলাদা অনার্স কোর্স আছে, মাস্টার্স কোর্স আছে, এবং কারা ডাক্তার লিখতে পারবে কারা ডাক্তার লিখতে পারবে না সেটা নিয়ে কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব আছে। আরো এক্সাম্পল দিতে গেলে হচ্ছে আপনার যেমন হচ্ছে ম্যাথসের স্টুডেন্ট, তারা কিসে জব করবে সেই জবের ক্ষেত্রটা কিন্তু নেই আপনার। এরপর হচ্ছে এটাকে কি বলে টেকনিশিয়ান, যারা হচ্ছে হেলথ টেকনিশিয়ানস আছে, তাদেরকে আপনি কোনো মানে হচ্ছে 14 বছর ধরে কোনো ধরনের নিয়োগ দিচ্ছেন না, 16 বছর ধরে আটকে রাখতেছেন। কি করা হচ্ছে, আপনি ম্যাথস থেকে স্টুডেন্টদেরকে 4-5 বছর করে আপনি সরকারি ডিপ্লোমা কোর্স দিচ্ছেন, 5-6 বছর তারা পড়াশোনা করে তারা পরবর্তীতে এই যে আপনার ধরুন ইউনিয়ন পর্যায়ে যে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতেও তাদেরকে নিয়োগ ছেড়ে তাদেরকে সেখানে নিয়োগের জন্য আপনি যোগ্য মনে করছেন না, কিন্তু হচ্ছে আপনি ইন্টারপাস একজনকে যোগ্য মনে করতেছেন যে পরবর্তীতে ইন্টারপাস করেই সে পরীক্ষা দিবে, 6 মাসের একটা ট্রেনিং করে সেই গিয়ে হচ্ছে স্বাস্থ্য সেবা দিবে গ্রামীণ পর্যায়ে। তো এইরকম একটা লেজে গোবরে পরিস্থিতির কারণে আমাদের এই 5ই আগস্টের পরে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে একটা এই যে এটাকে কি বলে আউটসোর্সিং এর জবের নামে লক্ষ লক্ষ যুবককে আপনি জব দিচ্ছেন আউটসোর্সিং নামে, বাট এরা কি কখনো যে স্থায়ী হবে কিনা এটা তারাই জানে না। তাদেরকে আপনি আউটসোর্সিং যাদেরকে দিয়েছেন যে 2 বছর, তারপর আবার 2 বছর, তারপর আবার 2 বছর, এবার সময় বৃদ্ধি করে কি তাদেরকে সারা জীবন আপনি চালাবেন একই বেতনে? এটা কি সম্ভব? তো কোনো নির্দিষ্ট ভিশন ছাড়া, কোনো নির্দিষ্ট প্ল্যানিং ছাড়া, পরিকল্পনা ছাড়া আপনার বাংলাদেশের আপনি লক্ষ লক্ষ যুবকদেরকে, বেকার যুবকদেরকে আপনি একটা মুখোমুখি দাঁড় করাইয়া দিচ্ছেন। MBBS ডাক্তাররা বলে যে হোমিওপ্যাথ ডাক্তারদেরকে ডাক্তার লিখতে দিব না, আবার হোমিওপ্যাথ ডাক্তাররা বলে যে আমিও তো একই ধরনের কোর্স করে, একই ধরনের সময় পড়াশোনা করে আমি এখন এই পর্যায়ে এসেছি, আমি কেন ডাক্তার লিখতে পারবো না? তখন হচ্ছে আপনার যখন এই হোমিওপ্যাথ ডক্টররা যখন হচ্ছে আপনার করে হাইকোর্টে রিট করতে যায়, সেটার বিরুদ্ধে মিছিল করা হচ্ছে MBBS ডক্টররা। একটু আগাই ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান টার্গেট হচ্ছে বিচার সংস্কার, নির্বাচন, এইগুলোও যদি তারা করতে যায় তাহলে দেশ আগাবে কিভাবে? আমি একটু এই বিষয়গুলো দিচ্ছে হচ্ছে দীর্ঘ সময় রাজনৈতিক সরকারগুলো এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি করে রাখছে। কেন দ্বন্দ্ব করে রাখছে? আউটসোর্সিং এ আপনি যদি জব দিতে পারেন তাহলে আপনি দলীয় নেতাকর্মীদেরকে দিতে পারবেন। আপনি দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু হচ্ছে পরীক্ষার মাধ্যমে জব দিতে গেলে কিন্তু হচ্ছে সেটা আপনি পারবেন না। আবার হচ্ছে আপনি যদি হচ্ছে ইন্টারপাসে স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে আপনি যদি হচ্ছে ম্যাথসের স্টুডেন্টদেরকে নিয়োগ দিতে চান, সেক্ষেত্রে আপনি দলীয় নেতাকর্মী পাবেন না। তো আপনার দলীয় নেতাকর্মীদেরকে যেন আপনি সুযোগ সুবিধা দিতে পারেন, যার কারণে আপনি দেশের মানুষকে যেমন হচ্ছে স্বাস্থ্য সেবা থেকে, বিভিন্ন ধরনের সেবা থেকে, যৌক্তিক সেবা থেকে বঞ্চিত করতেছেন, আবার পাশাপাশি হচ্ছে লক্ষ লক্ষ যোগ্য ছাত্রদেরকে বেকার বানাচ্ছেন। এই দ্বন্দ্বটা এখন এরা বিশ্বাস করতেছে না যে হচ্ছে পরবর্তীতে আরেকটা পলিটিক্যাল পার্টি আসলে তারা তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিবে। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনের অংশগ্রহণ করা লোকদের সাথে কথা বলেছি, এই ম্যাথসের স্টুডেন্টদের সমস্যা নিয়ে কথা বলছি, সব কিছু নিয়ে সচিব সহ সবাই যখন বসছে মধ্যস্থতা করার জন্য, তখন সচিবরা বললো এটা ওদের যৌক্তিক দাবি, কেন ম্যাথসের শিক্ষার্থীদেরকে আমরা কেন আমরা ইন্টারপাসে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বানাবো, কেন আমরা ম্যাথসের স্টুডেন্টদেরকে বানাবো না, সুতরাং এদেরকে নিয়োগে আমরা সহযোগিতা করবো। কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, এক সপ্তাহ সময় নিয়ে এখনো তাদের সেই যৌক্তিক দাবিটা পূরণ করা হচ্ছে না। তো এই জাতীয় একটা দ্বান্দ্বিক পরিবেশ তৈরি করে রাখা হচ্ছে, এবং যার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, এবং তাদের মধ্যে বিশ্বাসের অভাব আছে যে হচ্ছে এই সরকারকে তো আমরা মৌলিক কিছু বিষয়ে সংস্কার করবে এবং হচ্ছে
জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে, এরকম কিছু মৌলিক বিষয়ে দায়িত্ব দিয়ে সরকারকে বসানো হয়েছে। কিন্তু সেই সরকারের উপর মানুষের চাহিদাটা ব্যাপক। মানুষ মনে করে যারাই দীর্ঘ 50 বছর ধরে, শুধু 16 বছর না, 50 বছর 54 বছর ধরে যারাই বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রত্যেকটা বঞ্চনা এবং লাঞ্ছনার বিচার তারা এই সরকারের সময় পাবে। এখনই চাই, এখন না হলে আর পাবো না, সুতরাং আমাকে এক্ষুনি দিতে হবে। এই জাতীয় বিশাল জটিলতা আছে অভ্যন্তরীণ। আমি যেটা নিজে ফেস করছি অনেকগুলো ইয়ার ক্ষেত্রে, যেমন হচ্ছে ম্যাথসের শিক্ষার্থী 3-4 বার রাস্তা অবরোধ করছে, প্রথম 2 বার আমি গিয়ে মধ্যস্থতা করছি, কিন্তু 3য় বার আর যাই না। বললাম যে আপনারা তো কথা রাখেন না, মানে আমলারাই কথা রাখতেছে না, যে হচ্ছে কথা দিচ্ছে আমি সমাধান করবো, পরে আর সমাধান করতেছে না। ঠিক একই রকম এই যে ডিপ্লোমাদের ক্ষেত্রেও এরা কিন্তু অনেক দিন যাবত 5ই আগস্টের পর থেকে এরা অনেকবার বিভিন্ন দপ্তরে গেছে, বিভিন্ন ইয়েতে গেছে, উপদেষ্টা নির্দেশনা দিয়ে দেয় করে দেওয়ার জন্য। এবার হচ্ছে ওই যে লাল ফিতার দৌড়াতের কারণে এগুলো আটকে থাকে, যার কারণে তাদেরকে পরে আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এরপর হচ্ছে একটা সংঘাতের মুখোমুখি দাঁড় করাতে হচ্ছে। আপনাকে তাদের কাজের ক্ষেত্রটা আলাদা করে দেন, কার জব ডিসক্রিপশন কি, ডিপ্লোমা কৃষিরা কোন জব ডিসক্রিপশনে কাজ করবে, আর হচ্ছে অনার্স কোন জব ডিসক্রিপশনে কাজ করবে, এটা আলাদা করে দেন না। তাহলে তো এই যে আলাদা আলাদা মিছিল করতে হবে না, ডিপ্লোমা শিক্ষার্থীরা একটা মিছিল করবে, তাদের বিরুদ্ধে আবার স্নাতকের শিক্ষার্থীরা একটা মিছিল করবে, এটা হতে পারে না। এটা হচ্ছে একটা বড় ধরনের দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এটা তৈরি করা হচ্ছে, যেটা পরবর্তীতে দাঙ্গা হাঙ্গামার দিকে রূপ নিতে পারে। ওকে, আমি একটু বকুল ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে আজকে জানেন যে ধারাবাহিক অংশ হিসেবে খেলাফত মজলিসের সাথে আজকে ঐকমত্য কমিশন বৈঠক করেছে। গতকালকে আমরা দেখেছি বিএনপির সাথে করেছে, তার আগে বৃহস্পতিবারও বিএনপির সঙ্গে করেছে, এবং সম্ভবত সেটি শেষ হয়নি, মঙ্গলবারেও আবার এই বৈঠক হতে পারে। এবং আজকে আলী রিয়াজ, যেটি মানে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি বলেছেন যে সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে দেশে একটি ব্যবস্থা তৈরি করা যাতে পুনরায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। আমার প্রশ্নটা হচ্ছে, ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আসলে বিএনপির প্রস্তাবগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। এটা আসার আগে না মানে ফ্যাসিবাদ দমনের ক্ষেত্রে অবদান রাখতে পারে, ওটা আমি বুঝে নিয়েছি। যাই হোক, আমি একটু ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ডেলিভারি অফ মিস্টার হান্নান, যে রাজনীতির সঙ্গে যে বিভিন্ন পেশাগত চাকরিজীবী বিভিন্ন কথা বলতে গিয়ে একটা বাক্য ব্যবহার করেছেন যে রাজনৈতিক সরকারগুলি দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছে। ইটস নট ট্রু। কমেন্টটা যেটা করেছে এটা ভুল। এই যে ইস্যুগুলি নিয়ে কথাটা এখানে বলেছেন, চাকরি কোন সাবজেক্টে কোথায় যাবে, এগুলি দিস আর ভেরি লং ইস্যুজ, অনেক আলোচনার বিষয়। যেমন ধরেন ডাক্তার ইস্যুটা একটা দিয়ে আমি ওই প্রসঙ্গে চলে যাব। ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এলএমএফ যারা পাস করছে তারাও বলে ডাক্তার, যারা হাম্বল দিস্তাতে লং দারচিনি বাট্টা ওষুধ বানায় কবিরাজ, তারাও বলে আমরাও ডাক্তার, যারা জাঙ্গাল ডাক্তার বেদেদের কাছ থেকে যারা উঠেছে তারাও বলে ডাক্তার, আয়ুর্বেদীয় ডাক্তার, ইউনানীয় ডাক্তার। এখন সপ্তরকে আপনি ডাক্তার লিখতে দেন একটা, অথবা আপনি তাদেরকে নিয়ে একটা সেন্সিবল রেশনালি একটা ডিসিশনে পৌঁছতে হবে। ইটস নট ম্যাটার অফ 1 or 2 months। এটা যুগ যুগ ধরে এই প্রবলেমগুলি রেজ করে আসতেছে। কাজে রাজনৈতিক সরকারগুলি ইচ্ছা করলে এইসব প্রবলেমগুলি একবারে শেষ করতে পারবে না। যেমন এখন অনেকগুলি অ্যাভিনিউজ বৃদ্ধি পেয়েছে, ফিজিওথেরাপি হয়েছে, ঠিক না, অনেকগুলি সাবজেক্ট ভিত্তিক এখন চাকরির সুযোগ হয়েছে, টেকনিশিয়ান বের হচ্ছে, পাবলিক হেলথে বের হয়েছে, কিন্তু আগে এগুলি ছিল না। সাবজেক্ট ভিত্তিক কিন্তু চাকরি দেওয়া যাবে না। সব সাবজেক্ট, যেমন বিসিএসসিকে আপনি বলতে পারবেন শুধু ম্যাথমেটিক্সের তারা পাবে বা ফিজিক্সের তারা পাবে, সকল সাবজেক্টে মেধা সম্পন্ন যারা এগুলি কম্প্রোমাইজ করছে। কাজে রাজনীতির সরকারগুলি দ্বন্দ্ব সৃষ্টি করে জানে। রাজনীতির সরকারগুলির অনেক ঐতিহ্যের ইতিহাস রয়েছে পৃথিবীর সকল দেশে। উইদাউট পলিটিক্স দেয়ার ক্যান বি নো স্টেট, উইদাউট পলিটিশিয়ানস নো স্টেট ক্যান রান। কাজে পলিটিশিয়ানদের দোষারোপ করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। So you should take care while you deliver your speech. You should take care. আচ্ছা, যাই হোক, আর যেটা বলেছেন ফেসিবাদী ব্যবস্থা বিরুদ্ধে যাবে বিএনপি কি কি করেছে, প্রথমেই আমি বলবো 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের 31 দফা। না, আপনারা যে প্রস্তাব করেছেন তাতে এটা না, আপনারা 2 বার না আজীবন প্রধানমন্ত্রী হতে পারবে, মাঝখানে 2 বারের পরে গ্যাপ দিতে হবে, কন্টিনিউয়াসলি 2 টাইমস। আমাদের কথা কন্টিনিউয়াস, মানে এইটা আসলে আপনি এটাই বলেন, আর কিছু লাগবে না, খালি এইটুকু ক্লিয়ার হতে চাই যে মাঝখানে একবার গ্যাপ দিলে কি সুবিধাটা হয়। মানে ওই মনোটোনাস যে পাওয়ারটা যেটা এক্সারসাইজ করবে, যে আমি তো কালকে আবার 2 বারের পরে মনে করি আবার 1 মাস পরে শপথ নিয়ে আরেকটা খারাপ কাজ করবে, এটাতে একটা ডিসকন্টিনিউশন। তাহলে কি পুতিনের কি সেই ডিসকন্টিনিউশন হয়েছে? পুতিন তো এরকম 2 বার থাকার পরে গ্যাপ দিয়ে আবার আসলেন এখন। পুতিনের কাছে আমি যেতে চাই না, আমি আমাদের সিস্টেম, সেজন্য আমি বললাম বিএনপি যে প্রস্তাব দিয়েছে পুতিনের সিস্টেম দেশের একই। দেয়ার ইজ এ ডিফারেন্স, মানে ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, সংবিধানের 70 ক্লজ 3-4টা ব্যাপার ছাড়া, যেমন ট্রেজারি বিল,
হ্যাঁ আইনের ব্যাপার এইগুলি ছাড়া বাকিগুলিতে বিরুদ্ধে কোন জায়গা পারবে? অর্থ বিলেই যদি আপনি না পারে তাহলে পারবে কোথায়? অর্থ বিলে যদি আপনি বিরুদ্ধে দেয়ার উইল বি নো এক্সিস্টেন্স অফ দ্য গভর্নমেন্ট। অর্থ বিলটা একটা বিরাট একটা ভেরি টোটাল সবকিছুই তো অর্থ বিল, বিল তো সবই অর্থ বিল। অর্থ বিলে না, সব অর্থ বিল না, ফাইন্যান্স রিলেটেড অর্থ বিল মানে সব বিলের সঙ্গেই তো অর্থের সম্পর্ক আছে। থাকবে। যে অর্থ বিল যদি আপনি বাদ দিয়ে দেন, একটা যেমন আইন তৈরি আছে অনেকগুলি, যেগুলিতে আমরা উইল বি এবল টু গিভ আওয়ার ভোটস এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, ট্রেজারি বাঞ্চের বিরুদ্ধে দিতে পারবো, বাট দেয়ার আর সাম স্পেসিফিক, ওগুলি তো কথাবার্তা চলতে পারে। বাট উদ্দেশ্যটা কি বিএনপির? উদ্দেশ্য হলো ফেসিজম যাতে না ওঠে, সেই জন্য প্রস্তাবগুলি দেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদ, তারপর সকল সমমনা রাজনৈতিক দলগুলিকে নিয়ে ঐক্যমতে ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করা। দ্যাট ইজ এ ভেরি গুড স্টেপ, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন। এখন হ্যাঁ, জাতীয় সরকারের কথা বলেছেন, প্রাইম মিনিস্টারের কন্টিনিউশন 2 ইয়ার্সের মোর একটানা হবে না, ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টারশিপ, 70 অনুচ্ছেদের ব্যাপার এটা বলা হয়েছে, ডিফারেন্স অফ পাওয়ার অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারের মধ্যে স্পেসিফিক করে দেওয়া, যাতে এক্সিকিউটিভরা জুডিশিয়ারের উপরে প্রভাব না ফেলতে পারে। মানে এই জিনিসগুলি বলা হইতেছে সবগুলি। এগুলি তো প্রত্যেকটি ফেসিবাদের জন্ম নেওয়ার, যাতে জন্ম না নিতে পারে সেই জন্য বলা হচ্ছে। কাজে এখানে তো এরপরে আরও যা যা দরকার, মনে করেন আমার যদি ল্যাকিং থাকে, ইউ মাস্ট ফিল ইট আপ। আরও তো সংস্কার প্রস্তাব আসতেছে, সেখানে তো আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছে, ম্যাক্সিমাম তো আমরা অ্যাগ্রি করেছি, কয়েকটা দ্বিমত হয়েছে, কয়েকটা বাতিল করেছে, মানে এডিশন করেছে আরো ফার্দার। কাজে এখানে ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই, ফেসিবাদের বিচার হোক যাতে চিরদিন আর কোনোদিন যেন ফেসিবাদের জন্ম না হয়। উই আর স্টিক অন দ্যাট পয়েন্ট। আমরা অ্যাঙ্কর করেছি সেখানে যে ফেসিবাদ যাতে আর বাংলার জমিনের সৃষ্টি না হতে পারে, যাতে আর স্বৈরাচারী শাসন ব্যবস্থা না আসতে পারে। বাট ক্যান উই ডিনাই দ্য পিপলস পার্টিসিপেশন ইন দ্য গভর্নমেন্ট? সংস্কার, আপনি তো প্রসঙ্গটা এসেছে, আমরা তো সংস্কার চাচ্ছি অবশ্যই। এখন আমরা খালি বলবো নির্বাচন যে দৃশ্যমান সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। And what is the definition of drishoman? How many days it will take to complete the বিচার আর to complete the reforms? It is for a 5 years term. Why you are not specifying this thing? আপনারা এই রিফর্মগুলো কবে চান? কবির করতে আমাকে আসলে let the government come ahead. They have received the reforms proposal from all the political parties. The government headed by Mr. Yunus, respectable chief advisor, he should come ahead over the table to discuss with all the political parties. The look, we have received these reforms and আমরা এই রিফর্মগুলি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই রিফর্মগুলি করতে মিস্টার ইউনুস থিঙ্ক আমার 6 মাস টাইম লাগবে, বা 8 মাস টাইম লাগবে, বা 1 বছর টাইম লাগছে। Let it be discussed over the table. All political parties will be there. They will discuss, হ্যাঁ এটা 8 মাস লাগবে। সেখান থেকে তো একমত না হয়ে বের হইতে পারবে না পলিটিশিয়ানরা, কেউ তার নিজের কাঁধে ব্লেম নেবে না। কিন্তু এই জিনিসটা যে গভর্নমেন্ট করতেছে না বা অন্য পার্টিরা বলতেছে না, বিএনপি বলার পরও, দ্যাট হিয়ার ইজ দ্য মানে টিউন অফ কনস্পিরেসি ইন দ্য কান্ট্রি। আমাদের কাছে মনে হয় যে নির্বাচনকে প্রলম্বিত করে ফেসিবাদকে আবার দেশে আনার জন্য একটা ষড়যন্ত্র কেউ বা কারা করতেছে, যেটা হয়তো এখনো ধরা পড়ে নাই, আমি ভাবলেও বলতে পারি না, হয়তো বলার সময় আসবে। এটা আমাদের কাছে একটা সন্দেহ লাগে, কারণ এই কান্ট্রি কেন টার্ন উইদাউট ইলেকশন? হ্যাঁ, আমাদের 71-এ আমরা যুদ্ধ করেছি, দেশটা স্বাধীন করছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, ঠিক না? সেটা তো আমরা এখানে করতে পারতেছি না, আমরা করতে পারতেছি না। 8 মাস হয়ে গেল, একটা বিচার কি হয়েছে? এই যে আপনি একটু বলেন, একজনে একটা প্রথম তদন্ত প্রতিবেদন 8টা মাসের মধ্যে একটা রিফর্মস কি করতে পেরেছে গভর্নমেন্ট? কেন পারেনি? আমি কিন্তু গভর্নমেন্টকে ব্লেম করি না, আমি বলবো না ইউনুস সাহেব ব্যর্থ হয়েছে, হয়তো রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় না, সেটা করতে পারতেছে না, ইন এনিওয়ে করতে পারতেছে না। ওনার একটা দোষ আমি বলবো, একটা ভুল দোষ বলবো না, হি ইজ অনেক জ্ঞানী মানুষ আমাদের চেয়ে। ওনাকে টেবিলে বসা উচিত ছিল সকল দল নিয়ে, যে আমি তো এই প্রস্তাবগুলি পেয়েছি, আপনারা, আমি মনে করি আমি ইউনুস এই ডিল করেছি, এই প্রস্তাবগুলি আমাকে এই ফেসিজমকে চিরতরে ক্লোজ করতে হলে, কনফাইন করতে হলে ইনটু দ্য বক্স, লকড বক্স, আমাকে এই রিফর্মসগুলি করতে হবে এবং এতদিন লাগবে। আপনারা কি মনে করেন এর ভিতরে পারবো না, আরও লাগবে না, আরও কম সময় লাগবে? এই অপশানটা তো উনি দিচ্ছেন না পলিটিক্যাল পার্টিসকে। এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে দেয়ার আর সাম কনস্পাইরেসিস ফ্রম এনি কর্নার্স অফ দ্য কান্ট্রি, অর যে ফেসিবাদ চলে গেছে সেই ফেসিবাদের দোষরা। যেমন ঢাকা শহরে এখন মানুষ বলে যে আওয়ামী লীগের যে মিছিলগুলি হচ্ছে, এগুলি ফেসিবাদের পক্ষের কোনো শক্তিরা করাচ্ছে, হ্যাঁ, এবং বিএনপিকে হেয় করার জন্য আওয়ামী লীগের মিছিল করাচ্ছে নতুন রাজনৈতিক সংগঠনগুলি। কথাটা কিন্তু মার্কেটে এসে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু এটা নিয়ে একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি এরকম মনে হয় যে এই সংস্কারের নামে বা সংস্কার করতে গিয়ে নির্বাচনকে একটু পেছনে ঠেলে দেওয়ার ক্ষেত্রে লং টার্ম বা একটু বড় আঙ্গিকে কেউ ষড়যন্ত্র করতেছে, যে ষড়যন্ত্রে হয়তো আপনারাও পা দিচ্ছেন বা অন্য কেউ পা দিচ্ছে,
এরকম মনে হয় কিনা? ষড়যন্ত্র খুঁজলে তো সবকিছুতেই ষড়যন্ত্রের ঘ্রাণ যদি একবার নাকে ঢুকে তাহলে আর এটা বের হয় না। এখন বকুল ভাইদের সকলেরই দেখি যে হচ্ছে শুধু ষড়যন্ত্র, যেটা শেখ হাসিনাও শুধু ষড়যন্ত্র দেখতো। নির্বাচনের কথা বললেই, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই ষড়যন্ত্রের কথা। আর আমরা একটা দৃশ্যমান সংস্কারের কথা বললে, দৃশ্যমান বিচারের কথা বললে সেটাও শুধু ষড়যন্ত্রই প্রতীয়মান হয়। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে। আপনি দেখেন যে হচ্ছে আওয়ামী লীগের যেই মিছিল, আওয়ামী লীগ আজকে মিছিল করার সাহস পাচ্ছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেওয়া হয়নি, ক্লিয়ারলি দেওয়া হয়নি। আমরা গিয়েছিলাম, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমি বলেছি অনেক জায়গায় যে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে, কোন বৈশিষ্ট্যের কারণে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন? স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে? যতবারই এসেছে ততবারই দখলদারিত্ব করেছে, হত্যাযজ্ঞ করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, সন্ত্রাস করেছে। এটা তো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য না। তাহলে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আবার আওয়ামী লীগের কোথায় কেউ মিছিল করলে, এই তোমরা নতুন রাজনৈতিক দল, তোমরা বাধা দিচ্ছ না কেন, তোমরা কেন এটার প্রতিরোধ করছো না? আমরা তো করতেছি। আমরা আজকেও ঢাকার 3টা থানায় আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মিছিল করেছি, তাদের ইয়ার বিরুদ্ধে মিছিল করছি। বাট আমাদের তো সাংগঠনিক সেই ক্যাপাবিলিটি নাই যে হচ্ছে ধরে ধরে প্রত্যেক থেকে প্রতিহত করবো। আমরা তো নতুন রাজনৈতিক দল মাত্র। কিন্তু আমরা যখন বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে কেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারতেছে না, এটাই আমাদের বুঝে আসে না। এটা যদি হতো তাহলে আজকে লিগ্যালি আওয়ামী লীগ কেউ করলে, মিছিল করার চেষ্টা করলে, তাকে অ্যারেস্ট করলে, এটার ষড়যন্ত্র করলে মিছিল করার জন্য, করার জন্য তাকে রাখা, কারাগারে আটকে রাখা যেত বিভিন্ন মামলা দিয়ে। সব মিলিয়ে হচ্ছে আপনি একটা গ্রে পয়েন্ট রেখে দিবেন। ওই যে আওয়ামী লীগ যেটা করেছে, জামাতকে সবসময় যুদ্ধাপরাধী, পাকিস্তানপন্থী, দেশের না বলে বলে জামাতকে টিকিয়ে রাখছে। জামাতকে টিকিয়ে রেখে আমি বলি না যে জামাত বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, রাজনীতি করার অধিকার আছে। বাট আওয়ামী লীগ সবসময় বলতে অধিকার নেই। তারপরও তাদেরকে মানে যে কোনো আন্দোলন সংগ্রাম জামাত ত্যাগ দিয়েই তারা দমানোর চেষ্টা করতো। ঠিক একইভাবে সামনের দিকের জন্য এটাকে এইভাবে আওয়ামী লীগকে রেখে দেওয়া হচ্ছে। কথাই যে আমার উপর হামলা করছে, যে আওয়ামী লীগ আছে ওর মিছিলে, সুতরাং এর উপর হামলা করা যায়। সামনে আপনার উপর হামলা করে আওয়ামী লীগ টকশোতে ডাকছে কেন, তার উপর হামলা করা যায়। মানে আওয়ামী লীগ হোক না হোক, কারণ আপনি যে কোনো ইস্যু তৈরি করতে পারেন, কারণ আপনার এখন হচ্ছে সাংগঠনিক সেই সক্ষমতা আছে, সেই ধরনের আপনার সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনাকে করি, একটু কোশ্চেনটা আমি মনে করি আওয়ামী লীগের মিছিলও বন্ধ হবে, সবকিছু বন্ধ হবে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল না, এই জায়গায় একমত হইতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হলে আপনাকে বলতে হবে আওয়ামী লীগ এই কারণে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে। আমি তো আমার জায়গা থেকে আমি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে আমি দেখি নেই। আপনি কোন বৈশিষ্ট্যগুলো দেখছেন যে হচ্ছে তারা রাজনৈতিক দল? স্বাধীনতা পরবর্তী সময় সে 72 থেকে শুরু করে 75, তারপরে হচ্ছে পরবর্তীতে এই যে 8 থেকে 2024, তারা যতবারই ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে ততবারই তারা একই ধরনের সংঘর্ষ করছে, দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে। তো যারা দেশের রাজনীতিতে বিশ্বাস করে, সবসময় ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাস করে, তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতেছেন কোন হিসাবে? রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় এসে ঐক্যমত হইতে হবে সরকার সহ, যাতে আওয়ামী লীগ রাজনৈতিক দল না, সুতরাং এর রাজনৈতিক দল পরিচয়ে কোনো ধরনের কাজ করতে পারবে না। সন্ত্রাসী সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন, এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের সকলে একমত হলে বিদেশে কেউ কিছু করতে পারবে না। কিন্তু হচ্ছে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকেও টিকিয়ে রাখবেন, পরপর দোষারোপ করবেন। আওয়ামী লীগ পুনর্বাসন আমি বলবো বিএনপি করতেছে, বিএনপি বলবো আমি করতেছি, আমরা বলবো জামাত করতেছে, মানে এই ধরনের কথা বলতে হবে। আওয়ামী লীগের যারা আছে তারা তার দেশ ছেড়ে চলে যাবে না। আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করেন। ভাই যে কথা বলছে অনেকেই আছে, কেউ বাধ্য হয়ে, কেউ হচ্ছে ভোটার মানে আওয়ামী লীগ সে ভোট দিছে, তার জন্য তো সে দেশ ছাড়া জেলে চলে যাবে না, এই হবে না। তো এদেরকে কিভাবে হচ্ছে আপনি একটা ইয়াতে আনতে পারবেন? সকলে মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করে আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে হচ্ছে মানে দেশের নাগরিকদেরকে আপনি কিভাবে হচ্ছে সন্ত্রাসবাদে, অপরাধীবাদে বাকিদেরকে কিভাবে আপনি মূলধারায় নিয়ে আসবেন। সেটা না করলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, দীর্ঘ সময় ধরে এটার একটা ক্ষোভ তৈরি হবে। আপনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আওয়ামী লীগ করণে এমন লোক খুঁজে পাওয়া দায়ী প্রত্যেকটা লোক। ওই যে নাহিদ ভাইয়ের সাথে দেখা করতে আসছে বেগম জিয়ার উপদেষ্টা পরিচয় দিয়ে, বেগম জিয়ার উপদেষ্টা পরিচয় দিয়ে নাহিদ ভাইয়ের সাথে দেখা করছে, কোনো আড়াল থেকে তার পেজ ছবি তুলে পরে ছাড়লো। শোনা যাচ্ছে হচ্ছে বেগম জিয়ার উপদেষ্টা ছিলেন, পরবর্তী সেখান থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সময় ডামি ইলেকশন করছেন, এখন এবার নাহিদকে বিতর্কিত করা যাচ্ছে। এই সুযোগটা আমরা দিচ্ছি, এটা থেকে বের হয়ে আসতে হবে। একটা প্রশ্ন আপনাদের দুজনকে আমি করতে চাই, আমি একটু প্রশ্নটা একবারই করে রাখি। সেটা হচ্ছে আমরা নতুন রাজনীতির একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে দেখছি, 5 আগস্ট পরবর্তী তৈরি হয়েছে, কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে জনগণের একটা অংশ, সেটি সোশ্যাল মিডিয়ায় হোক, সরাসরি কথা বললেও আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর 2 বছর থাকুক, 1 বছর থাকুক, কেউ বলছে 5 বছর থাকুক।
অথচ যারাই নতুন বাংলাদেশ চাচ্ছিল যাদের কাছে চাচ্ছিল যে রাজনৈতিক দলগুলো প্রচলিত আছে, এনসিপি, বিএনপি, জামাত থেকে শুরু করে, আওয়ামী লীগ নাই বাদ দিলাম, যারা আছে তাদের কাছে কি আসলে নতুনত্বের ভরসা বা বিশ্বাস পাচ্ছে না? কেন ডক্টর ইউনূসকেই চাচ্ছে একটা বিশাল অংশের মানুষ? আমি বলবো না, হ্যাঁ, আপনি আগে বলেন। আমি আগে বল। আসলে হচ্ছে এটা বাস্তবতা। সেদিন দেখলাম ইশরাক হোসেন ভাইও একটা পোস্ট দিছিলেন নির্বাচন নিয়ে, মনে হয় প্রায় 1,27,000 রিয়েক্ট করছে। তার মধ্যে মানে হচ্ছে ওনার নির্বাচন চাওয়ার সেখানে 1 লাখের উপর হাহা রিয়েক্ট করছে। উনি এটা কাউন্টারে আবার পোস্ট দিছে যে যতই হাহা দেন, যতই গালিগালাজ করেন, আমি নির্বাচনের কথা বলেই যাব। সেখানেও আবার একই অবস্থা। তো হচ্ছে একটা বিশাল পারসেপশন তৈরি হয়েছে যে হচ্ছে ডক্টর ইউনূস সরকার সফল হচ্ছে, যেহেতু রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারছে, জ্বালানির খাতের উন্নতি ঘটেছে। আমরা দীর্ঘ সময় ধরে জ্বালানি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, লোডশেডিং সহ, এরপর হচ্ছে তেলের দাম বৃদ্ধি সহ অনেক কিছুতেই দেখা যাচ্ছে হচ্ছে $34 মিলিয়ন ঋণ ছিল, সেখান থেকে সেটা হচ্ছে এখন $9 মিলিয়ন নেমে এসেছে। তো কাজগুলো এভাবে ঋণ পরিশোধ সহ অনেক ক্ষেত্রেই ডক্টর ইউনূস সফল হচ্ছেন, আইন শৃঙ্খলাও দ্রুত উন্নতি ঘটিয়েছেন। আর পাশাপাশি হচ্ছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, আমরা এই বিএনপির ক্ষেত্রে, বিএনপি তো একসময় দেশ শাসন করেছে, বিএনপির পরবর্তীতে একটা বিশাল নেতাকর্মী আছে, বিশাল জনগোষ্ঠী আছে, তাদের অধিকাংশই তৃণমূল পর্যায়ে এদের উপর কন্ট্রোল রাখতে পারে নাই। তৃণমূল পর্যায়ে হাট দখল, ঘাট দখল, মারামারি, কাটাকাটি, এরকম বহু ঘটনা ঘটছে। শুধু অভ্যন্তরীণ কন্দলে প্রায় শতাধিক নিহত হয়েছে বিএনপির। পাশাপাশি আমরা যারা হচ্ছে নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছি, নতুন অভ্যুত্থান করেছি, আমাদেরকে নিয়ে এই দেশের মানুষের আলাদা একটা স্বপ্ন ছিল, আলাদা একটা মানে হচ্ছে আকাঙ্ক্ষা ছিল, একটা আবেগ ছিল, সেই আবেগটাও আমরা ধরে রাখতে পারিনি। আমাদের নিজেদের অনেকগুলো ভুল পদক্ষেপ ছিল, আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমাদের বিভিন্ন ধরনের বিষয়ে, অপকর্মের বিষয়ে অভিযোগ আসা শুরু হয়েছে। মানুষের আসলে এই যে পলিটিক্সে গেলে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়টা আবার মানুষের মনস্তত্ত্বে ফিরে আসা শুরু করেছে। আমরা বলছিলাম যে আমরা একটা এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করবো, মানুষ রাজনীতিতে আসাটাকেই বলবো হচ্ছে সবচাইতে ভালো কাজ। কি সেটা এখনো আছে, একেবারে নেই তা না, কিন্তু এটা দিন দিন কমতেছে। এর মূল ব্যর্থতা আমি বলবো আমাদের, মানে আমরা যারা এই অভ্যুত্থানের সামনে থেকে মানুষ যারা আমাদেরকে আইডল হিসেবে নিয়েছে, যারা আমাদেরকে কেন্দ্র করে রাজনীতি করতে চেয়েছে, আমরা তাদের কাছে যেতে পারি নাই, আমাদের মিশন এবং ভীষণ দিতে পারি নাই। আমরা আসলে কেউ কেউ ব্যক্তি রাজনীতি শুরু করেছি, পার্টি রাজনীতিতে, এরকম অনেক ধরনের বাস্তবতা আছে। আমরা বাস্তবতাগুলোকে উপলব্ধি করছি, আমরা এগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করতেছি। আমরা একটা জিনিস আমরা ফিল করি, আসলে এই দেশের মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার আগের যে হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ সরকারের, সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষ আবেগের দিক দিয়ে আমাদেরকে মানুষ অনেক বেশি ফিল করে। তারা মনে করে আমরা একটা পরিবর্তন এনে দিব। না, আমরা যদি এটা করতে না পারি তাহলে সবচাইতে বেশি দায়ী থাকবো আমরা। মানে আমাদের এই কয়েকজনকে, যে 10-12 জন আমরা হচ্ছে ফেস হয়েছি, মানুষ আমাদের কথায় রাস্তায় আসে, এখনো আমরা ডাক দিলে মানুষজন নামে কথা বলে। আজকে মোহাম্মদপুরে একটা বিশাল মিছিল করেছে ইয়ার বিরুদ্ধে, মানুষ এখনো স্বপ্ন দেখে, তো সেটা আগের মতো না, কমতেছে। বাট এটাকে আবার একটা পর্যায়ে নিতে হলে সে আবেগ বিশ্বাস আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। নিজেদের মধ্যে যে সমালোচনাগুলো আছে, যেই আমাদের যে কমতিগুলো আছে, আমাদের কিছু অভিজ্ঞতারও অভাব আছে, অনেক ক্ষেত্রে আমরা মানুষের কাছে আমাদের জায়গাগুলো ক্লিয়ার করতে পারতেছি না। যেমন আমি আমার পার্টির অফিসে বসে ছবি দিয়েছি, মানুষ এটাকে আমার ব্যবসা অফিস ভেবে এটা নিয়ে গালিগালাজ শুরু করেছে, বাট ওটা যে আমি ক্লিয়ার করে বলা দরকার ছিল সেটাও পারি নাই। এগুলো অনেক ক্ষেত্রে আমাদের ভুল। আমি আপনার বক্তব্য ক্লিয়ার, আমরা একটু বকুল ভাইয়ের কাছ থেকে এই উত্তরটা নিয়ে আসি, তারপরে আমরা শেষের দিকে চলে আসবো। বকুল ভাই, একই প্রশ্ন, যে অনেকটা কিন্তু আব্দুল হান্নান মাসুদ বলেছে যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আগে ছিল তাদের কাছ থেকেও মানুষ ভালো রেসপন্স পায়নি, নতুনদের কাছ থেকেও। তার বক্তব্য একটু আগে যেতে চাই। আই এম ভেরি প্লিজড আপন হিয়ারিং দ্য ডেলিভারি অফ মিস্টার হান্নান মাসুদ। উনি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলতে গিয়ে একটা কথা কিন্তু বলেছেন খুব কারেক্টলি, যে ওদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোকও আছে, না ভালো নাগরিকগুলিকে আমাদের ঐক্যবদ্ধ করা উচিত। এই যে একটা, আমরা কিন্তু 71-এর পরে মুসলিম লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, অটোমেটিক্যালি কিন্তু হেট্রে যে মুসলিম লীগ ফিনিশ হয়ে গেছে, ইজন্ট ইট? হ্যাঁ, নাই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মুসলিম লীগ মিলাচ্ছেন কেন? পট পরিবর্তন তো একরকম না। আমি আসতেছি, ওই প্রেক্ষাপটে আমি বলছি, মুসলিম লীগ শেষ হয়ে গেছে না। আচ্ছা, আওয়ামী লীগের আজকে 9টা মাস হলো, যদি ড্রাস্টিক বিচারগুলি তড়িৎ গতিতে এদের ধরা যেত, অ্যারেস্ট করা যেত, এই 626 জন আওয়ামী লীগের লোক কিন্তু চলে গেছে। এখানে আমার একটু আছে ভাই, কিছু মনে না করলে বলবো। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মুক্তির জন্য কোর্টে দাঁড়াচ্ছে হচ্ছে প্রভাবশালী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জাস্ট
আমার এলাকার এমপি যারা অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু সে তো ডাকাত নামে পরিচিত, তাকে অ্যারেস্ট করার পর তার পক্ষে আমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি তার পক্ষে আদালতে লড়াই করতেছে, হাইকোর্টে লড়াই করেছে বিএনপির মানে হচ্ছে আরেক সিনিয়র নেতা, মানে হচ্ছে নির্বাহী কমিটির। যেই হোক, এইভাবে করে করে তাদের আমাদের একদম সময় নেই, বকুল ভাই আপনি একটু ওটা কাজে এখানে আমি যেটা বলবো সেটা হলো বিচারগুলি অতি ত্বরান্বিত হওয়া উচিত, তাইলে দেখবেন সবকিছু আওয়ামী লীগ এমনি শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে। আচ্ছা, যেটা বলতেন যে রাজনীতি, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ইউনূস সাহেব 5 বছর থেকে যা 2 বছর থেকে ইউনূসের পরে আপনাদের থেকে বেশি মানুষ কেন বিশ্বাস করতে ভরসা পাচ্ছে? শোনেন, আমি একটা কথা বলি, এটা বেশি মানুষ ভরসা পাচ্ছে, এটা তো ভোটাভুটি হচ্ছে না মানুষের। না, আমরা যেভাবে বুঝতেছি, যতগুলো জরিপ হচ্ছে, যত টেলিভিশন পত্রিকা জরিপ করছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, যতগুলো, আপনাকে যদি আমি একটা পোস্ট দেখাই, আমার কাছে এই মোবাইলেও এখন আছে, একটা পোস্ট দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমি দ্রুত সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে আমরা বিদায় নেব। ওই পোস্টে আপনার কমপক্ষে কয়েক হাজার কমেন্ট করছে, যেখানে 10টা কমেন্টও হবে না যে আপনি নির্বাচন দেন। আমি উইথ অল রিগার্ডস টু ইউ আমি বলি আপনাকে, উই অল দ্য পলিটিক্যাল পার্টিজ উই আর হেল্পিং ডক্টর ইউনূস, আমরা কিন্তু হেল্প করতেছি। অবশ্যই উনি তেলের দামের কথা বলেছেন, গত এই কয় মাসে 22 টাকা তেলের দাম বেড়েছে সয়াবিনের। যদি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, রাস্তা কিন্তু হাজার হাজার মানুষ নেমে যেত। বাট সিন্স আমরা সকল পলিটিক্যাল পার্টি ডক্টর ইউনূসকে হেল্প করছি, উই হ্যাভ এক্সটেন্ডেড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন টু হিম। ওনাকে ব্যর্থ হতে দেওয়া যায় না, আমাদের সম্পদ নেই, ওনাকে আমরা ক্রাইসিসে এনেছি। আমরা কিন্তু বিরুদ্ধে বলিনি, আমরা যদি সকল রাজনৈতিক দল বা আমরা বিএনপিও যদি তেলের দামের বিরুদ্ধে মিছিল শুরু করতাম, গভর্নমেন্ট কিন্তু নাস্তানা বোধ হয়েছে, তখন পাবলিক কিন্তু আর এটা বলার সাহস পাইতো না। উই আর হেল্পিং দেম, সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, সব কিছুতে আমরা হেল্প করতেছি। হ্যাঁ, পাবলিকের একটা পারসেপশন, পাবলিক শান্তিতে থাকতে চায়। আমরা পলিটিশিয়ানরা তো আসলে আওয়ামী লীগ গত 15 বছর যেইভাবে দেশে মানে যাচ্ছেতে অবস্থা করেছে, ফ্যাসিজম, মানুষের মনে কষ্ট আছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে এখন যে পারসেপশনটা আসতেছে বা মিডিয়াতে যেটা স্ট্যাটিস্টিক্স কিন্তু আন্ডার ডেভেলপড ইকোনমিতে খুব দুর্বল থাকে, কাজে এই স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা রিডিউস করা যাবে না যে পাবলিক ইউনূস সাহেবকে থাকতে চাচ্ছে। বাট পাবলিকের ডিমান্ড আমরা নির্বাচন চাই, সংস্কার করুক, কতদিন লাগবে ইউনূস সাহেব ক্লিয়ার করা উচিত। He should make it clear যে এতদিন লাগবে, এই রিফর্মস করবে, then he should start the regime. After the expiry of that period he should give the election. There is no alternative of election. একটা অনির্বাচিত সরকার কোনোদিন নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। আর নির্বাচিত সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি থাকে জাতির কাছে, এটা কোনোদিন অনির্বাচিত সরকারের সেটা থাকে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবেই বলেন না কেন, এই দেশে মানুষ, হান্নান মাসুদরা বলেন, আমরা বলেন, আমরা কিন্তু অনেক ভালো। আমরা ভালো না হলে 4 দিন কিন্তু এই দেশে গভর্নমেন্ট ছিল না আফটার দ্য ফল অফ দ্যাট রেজিম। এই দেশে পাবলিক কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখেছে। এই যে ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো গিয়েছে, উই দ্য পিপল হ্যাভ পার্টিসিপেটেড টু কন্ট্রোল দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আমাদের ছেলেরা কিন্তু ট্রাফিকের কাজ করেছে সাকসেসফুলি। উই আর ভেরি কোঅপারেটিভ টু দ্য গভর্নমেন্ট, এই কারণে কিন্তু ভালো চলতেছে। দ্যাট ডাজ নট মিন যে একটা অনির্বাচিত সরকার 3 বছর 5 বছর থেকে যাবে উইদাউট ইলেকশন। লেট দেম কমপ্লিট দ্য রিফর্মস, আমরা রিফর্ম চাই। লেট দেম কমপ্লিট দ্য পানিশমেন্ট অফ দ্য ফ্যাসিস্ট। তারা তড়িৎ গতিতে করুন, 9 মাস লাগবে কেন বিচারগুলি? বকুল ভাই, আমার প্রশ্নটা এখানে ছিল যে আপনার কি এরকম কি মনে হয় কিনা যে এই ইউনূসকে যে চাচ্ছে সেটা আপনারা যারা আপকামিং ক্ষমতায় তাদের পরে ভরসার অভাব মনে হয় কিনা? নট এট অল। এটা এমন আগে বলেছি আপনাকে, এটা একটা কনস্পিরেসি। আচ্ছা, ইট ইজ এ টোটাল কনস্পিরেসি। আমি আগেও বলেছি, এই কনস্পিরেসি করে দেশটাকে নির্বাচনের বাইরে রেখে ফেসিবাদের রাস্তাটা আবার খুলে দিতে চাচ্ছে। আর একটু ক্লিয়ার করেন এই কনস্পিরেসি কারা করছে? এটা আমি কিন্তু এর আগে বলেছি, আমরা এখনো কিন্তু ডাইরেক্ট বলবো না কারা করছে। পাবলিক আমাদের আগে দেখবে, তখন আমরা বলবো যে ইয়েস দিস ইজ দ্য কারেক্ট। একটা কনস্পিরেসি চলতেছে এগেনস্ট দ্য পলিটিশিয়ানস, এগেনস্ট দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। এই দেশে আরেকটা টার্বুলেন্স ক্রিয়েট করে ফেসিজমকে ব্যাক করানোর ফাঁদে কেউ কেউ পা দিচ্ছে। আমরা ওয়াচ করতেছি তীক্ষ্ণভাবে। আমরা বিএনপি এবং আমাদের সমমনা রাজনৈতিক দল, আশা করি বৈষম্য বিরোধী ওনারা বয়সে কম হলে ওনারাও দেখবেন, আশা করি যে দেয়ার ইজ এ কনস্পিরেসি। এ কান্ট্রি ক্যান নেভার রান উইদাউট পলিটিশিয়ান, এ কান্ট্রি ক্যান নেভার রান উইদাউট ইলেক্টেড পার্লিয়ামেন্ট। কাজে এই ব্যাপারে এটি আমার কথা, এটি আমার শেষ কথা। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ইট মাইট বি এ গ্রেট কনস্পিরেসি যে ইউনূসকে 2 বছর। হোয়াট ইজ দিস? আমি ইউনূস সাহেব তো আমাদের গর্বের দন, উই ফিল প্রাউড অ্যাবাউট ইট। যখন শেখ হাসিনা ওনাকে বেইজ্জতি করছে, উই বিএনপি হোল্ড হিম ইন আওয়ার চেস, আমরা ওনাকে রেসপেক্ট করেছি। বাট ওনাকে ডিসক্রেডিটেড করে যদি কেউ বিদায় দিতে চায় এই ফাঁদে ফেলে, আমরা তো এটা আপত্তি করবো ওনার স্বার্থে। আমরা চাই না উনি ব্যর্থ হোক, আমরা ওনার সফলতা চাই। কাজে উনি ওনার সফলতা রিফর্মস করে নির্বাচনটা দিয়ে দেওয়া, এবং রিফর্মসটা কতদিন লাগবে উনি ক্লিয়ার করা উচিত জাতির সামনে, বেগ না রেখে। ওকে, আমি এই বিষয়টায় দুজনেরই একটু মানে এক বাক্যে জানতে চাবো। প্রথমে আব্দুল হান্নান মাসুদ, সেটি হচ্ছে যে মানুষের ভিতরে একটা পারসেপশন আছে
যে যতই বলা হোক যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, মানুষের ভিতরে একটা সন্দেহ আছে যে আসলেই কি হবে, কবে হবে, এরকম একটা ব্যাপার। তো সংস্কার, বিচার এবং নির্বাচন সময় মতো হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আপনার কি মনে হয়? আমি বলবো টাইম উঠছে, সময় বলে দিবে, সময়ের অপেক্ষায়। এটা আমরা মূলত এই বিষয়গুলো চাই, সেটা 1 মাসের মধ্যে নির্বাচন, সংস্কার, সংস্কার, বিচার আর হচ্ছে আপনার এরপরে নির্বাচন, এই দুইটা আমাদের হলেই তারপরে 1 মাসের মধ্যে নির্বাচন হলো, হোক, সমস্যা নেই। সেটা কতদিনের ভিতরে হবে সংস্কার? মানে এগুলা হওয়ার জন্য কতটুকু সময় লাগবে এটা তো হচ্ছে সকলের সাথে বসতেছে, রাজনৈতিক দলগুলা যত দ্রুত ঐক্যমত পৌঁছাবে তত দ্রুত। ওইটা আপনারা বলেন, তাহলে ইউনূস সাহেব বসুক। আপনি বলেন বকুল ভাই। রাজনৈতিক দলগুলোর সাথে তো বসতেছে, বসে এখন রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন বিষয়ে একমত আসতেছে না। একমত আসতে পারলেই তো হবে। ডক্টর ইউনূস তো বলে দিছে আমি একা একা কিছু করব না, আমি ডিরেক্টলি বলে দিব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত আসতে হবে। ওকে, আমি উনি দায় মূলত হচ্ছে ডক্টর ইউনূস সাহেব নিজের দায় নিতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে হচ্ছে সকল রাজনৈতিক দল একমত হয়েই আমাকে যেটা বলবো আমি এটাই তো হওয়া স্বাভাবিক, সবাইকে নিয়ে করলে। যে আমরা একদম শেষ করব বকুল ভাই, আপনার কাছেও জানতে চাই মানে মৌলিক সংস্কার, মানে ন্যূনতম বিচার এবং কাঙ্ক্ষিত নির্বাচন, নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য 100% ফ্রি অ্যান্ড ফেয়ার, যেটা একটা ইনস্ট্যান্স হয়ে থাকবে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, যেই সংস্কারগুলি করা দরকার ন্যূনতম বা অন্যূনতম, এই নির্বাচন সংক্রান্ত সকল সংস্কারগুলি ইমিডিয়েটলি শেষ করা দরকার। এর বাইরে আরও কিছু সংস্কার যেটা করা দরকার, যেটা করা যাবে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে, হ্যাঁ, ওই সংস্কারগুলি করা। নাম্বার 2। নাম্বার 3 হলো যেই সংস্কারগুলি এখন করা সম্ভব না, ইট উইল টেক মাচ মোর লঙ্গার টাইম, সেই সংস্কারগুলির জন্য 1990-তে যে 3 জোটের রূপরেখা, যে পার্লামেন্টের ডেমোক্রেসির কথা বলা হয়েছিল, এবং দ্যাট আমি সেই পার্লামেন্টে ছিলাম 1991-এ, উই আর বাউন্ড টু গো ব্যাক টু দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। সেইভাবে একটা এমওএ সকল রাজনৈতিক দল সাইন করে, জুলাই চার্টার যেটাকে বলা হয়, জুলাই চার্টারটা সাইন করে দেওয়া যাও যে নেক্সট গভর্নমেন্ট হ্যাভ টু ফলো দিস চার্টার, হ্যাভ টু ডু ইট। ওইটা করে ইউনূস সাহেব সকল পার্টির সাথে বসে বলা উচিত, আপনারা বসছেন, আপনারা বলেন আমার এই রিফর্মটি করতে কতদিন লাগবে। অনেক 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 ধন্যবাদ। ওইটা করলে তাহলে আমরা টাইম লেট পাবো। এখন বলবে এইটা শেষ করে ডিসেম্বরে যে হবে, শেষ যে করতে পারবেন, হোয়াট ইজ দ্য মানে মানে গ্রাউন্ড টু বিলিভ ইট? দেয়ার মাইট বি এ কনস্পিরেসি, দ্যাট ইজ আওয়ার কনসার্ন। ওকে, অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আপনাদের দুজনকেই, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান শোনার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, আজকে আমরা দেখছি যেমন আজকেও জাতীয় ঐক্যমত্য কমিশন খেলাফত মজলিসের সঙ্গে আলোচনায় বসেছে, এর আগে আমরা বিএনপির সঙ্গে বসতে দেখেছি। আবার ঠিক আজকে একই দিনে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন, যেটি আমরা 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে যে একসঙ্গে গুলি করে মেরে ফেলা হয় যে 6 জন শিক্ষার্থীকে, এবং যেটি আমরা দেখেছিও যে সুজন নামে একজন পুলিশ কনস্টেবল তিনি প্রকাশ্যে গুলি করছিলেন, সেটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়ার মধ্য দিয়ে এক ধরনের বিচার প্রক্রিয়া শুরু বলা যেতেই পারে, সেটিও আগাচ্ছে। তো আমরা আশা করি যেমন বিচার হবে, ঠিক তেমনি আমরা আশা করি কাঙ্ক্ষিত সংস্কারও হবে, এবং তার মধ্য দিয়ে একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ টেকসই গণতন্ত্রের পথে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নত হবে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।